বন্ধুরা, গতকাল সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে এবং তারপরই সন্ধ্যে 6:30 থেকে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সংস্থা তাদের এক্সিট পোল নিয়ে আসতে শুরু করেছে। এবং আমাদের সমীক্ষাতেও যে ইঙ্গিত দেখা গিয়েছিল, অর্থাৎ এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস একটা বড় সড়ো ধাক্কা খেতে চলেছে, তাদের পতন অনিবার্য, এরকম একটা ইঙ্গিত আমাদের সমীক্ষাতেও যেরকম উঠে এসছে, সেরকম প্রায় সমস্ত সমীক্ষাতেই ইঙ্গিত উঠে আসছে যে এই রাজ্যে শাসক দল এবারে 2024-এর লোকসভা নির্বাচনে এই রাজ্যে ভয়াবহ ফল করতে চলেছে। এবং হাতে গোনা দু একটি চ্যানেল এবং সংবাদ মাধ্যম, ইউটিউব এরা বাদে কিন্তু ম্যাক্সিমামই প্রেডিক্ট করছে এই রাজ্যে বিজেপির আসন সংখ্যা মোটামুটি 21 থেকে 33-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। এবং যদি সত্যিই সেটা হয়, 4 জুন যখন ফলাফল বেরোবে, সেই ফলাফলই সামনে আসে, তাহলে কিন্তু বলতেই হবে যে এই রাজ্যে একটা নতুন রাজনৈতিক মোড় আসছে এবং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কিন্তু উড়ে যেতে বাধ্য হবে। কিন্তু কিন্তু দেখুন, বাস্তব পরিস্থিতি একটা কথা বলে যে এক্সিট পোল বা ওপিনিয়ন পোল তো কোনো সময়ই ধ্রুব সত্য নয়। এটা একটা মনস্তত্ত্ব বুঝে একটা ডেটা সামনে আনার চেষ্টা অতীতে বহুবার হয়েছে, যে এক্সিট পোল বা ওপিনিয়ন পোল হুবহু 100%-এর কাছাকাছি মিলে গেছে। আবার এরকমও উদাহরণ আছে যে এক্সিট পোল বা ওপিনিয়ন পোল সুপার ফ্লপ হয়েছে, সেটা বাস্তবে ধারে কাছেও যায়নি। সুতরাং যতক্ষণ পর্যন্ত না ইভিএমের গণনা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ওই জয়ী সার্টিফিকেট সংশ্লিষ্ট প্রার্থীর হাতে উঠছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত নয়। এবং সেই জায়গা থেকে যে ফলাফলই আসুক এক্সিট পোলে, সেটা কিন্তু অতটাও গুরুত্ব দেওয়ার কিছু নেই। হতেই পারে এটা মিলল, হতেই পারে এটা মিলল না। কিন্তু আমি গতকাল থেকে পুরো পর্যায়টাকে ভালো করে পর্যবেক্ষণ করছিলাম এবং সেখানে পাঁচটি কারণ আমার কাছে উঠে এসেছে, যেখান থেকে মনে হচ্ছে যে সত্যি তৃণমূল কংগ্রেস কিন্তু ভয় পেতে শুরু করেছে এবং এই রাজ্যে যে অত্যন্ত খারাপ ফলাফল হবে, সেই জায়গাটা কিন্তু তাদের মনের মধ্যেও ঢুকে গেছে। দেখুন, আমরা একটা মানুষের সঙ্গে কথা বলি, বুঝি, কিন্তু যারা রাজনীতির কারবারি তারা কিন্তু এই মানুষের সঙ্গে অনেক বেশি মেশেন, তারা এলাকায় এলাকায় যান এবং সেখানকার পালস কিন্তু আমাদের থেকে অনেক ভালো বোঝেন। শেষ অবধি সবাইকেই বলতে হয় যুদ্ধে নেমে যে আমরা জিতবো, বিশাল ব্যবধানে জিতবো, প্রচণ্ড ভালো ফলাফল হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি কি, তারা কিন্তু সব থেকে ভালো অ্যানালিসিস করতে পারেন। এবং সেই জায়গায় এই যে 5টি কারণ উঠে এসছে, আমার মতে এক্সিট পোলের ফলের থেকেও কিন্তু মারাত্মক খারাপ ফল অ্যাকচুয়াল 4 জুন যখন গণনা হবে তখন সামনে আসতে পারে। এইটা কিন্তু এই রাজ্যের শাসক দল এইবার বুঝতে শুরু করে নিয়েছে এবং বাস্তবটাকে কার্যত মেনে নেওয়ার জায়গায় চলে গেছে। কোন 5টি কারণ, অবশ্যই এক এক করে ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমার প্রথমেই যে কারণটা মনে হচ্ছে, সেটা হচ্ছে শাসক দলের শো-কল যারা মুখপাত্র আছেন, যারা এতদিন বড় বড় বক্তৃতা দিতেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করতেন এবং বিভিন্ন ঘটনা যাতে রাজ্যবাসী রীতিমতো ক্ষিপ্ত হয়ে আছে সেগুলোকেও এমনভাবে সামনে আনার চেষ্টা করতেন যে সবই বিরোধীদের চক্রান্ত, এখানে কিচ্ছু হয়নি, ফুলে ফলে ধনধান্যে পুষ্পে ভরা একটা বাংলা যেন আছে। সেই মুখপাত্ররা কিন্তু কাল সন্ধ্যে থেকে কার্যত হাওয়া হয়ে গেছে। আমরা দেখলাম যে এক্সিট পোল আসার পরে ওই মন্ত্রী ব্রাত্য বসু এবং খুব সম্ভবত চন্দ্রিমা ভট্টাচার্য বা শশী পাঁজা, এরকম কেউ একটা, আমার খুব একটা মনে নেই, তারা একটা তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করলেন। কিন্তু আমরা যেসব মুখপাত্রদের দেখতে অভ্যস্ত, যারা টিভি চ্যানেলে এসে গরমাগরম কথা বলেন, তারা মোটামুটি ভোটের মাঝপথ থেকেই হাওয়া হতে শুরু করেছিলেন। এবার যদি এই এক্সিট পোল ভুল হতো, বা যে এক্সিট পোল বিভিন্ন সংস্থা নিয়ে আসছে তার থেকে অন্যরকম ভাবনা চিন্তা, যেটা তৃণমূল কংগ্রেস বা অভিষেক ব্যানার্জি বলে রেখেছেন যে 23 আসন তারা 33-এর মধ্যেই জিতে গেছেন, লাস্ট দফার 9টি আসন জিতে গেছেন, মানে 32-33 আসন পাওয়া কোনো ব্যাপারই নয়, 40-এর কাছাকাছি চলে যেতে পারে, এই ফলাফল যদি হতো, তাহলে কি কোনো মুখপাত্ররা সামনে আসতো না? এবার আপনারা বলবেন যে সবাই নির্বাচনের কাজে ব্যস্ত আছে, আরে এরা তো কেউ ভোটে লড়েনি। এই ধরুন কুণাল ঘোষ, শান্তনু সেন বা ওই রাজ্যসভার যারা সাংসদ রয়েছেন, দোলা সেন, তারপর ডেরেক ওব্রায়েন, এদের কাউকে কোথাও কোনো চ্যানেলে আমি কালকে দেখলাম না। এবং যেটা কিছু কিছু চ্যানেল আছে যেখানে আমি শুনেছি যে তৃণমূল কংগ্রেস নাকি দাগিয়ে দিয়েছে, এটা বিরোধীদের চ্যানেল, সুতরাং সেখানে যাব না, মেনে নিলাম। কিন্তু বেশ কিছু চ্যানেল আছে তো যেখানে আমরা জানি যে এটা ওই শাসক দলের ধামাধরা চ্যানেল, সেই সব চ্যানেলেও কেন কোনো মুখপাত্র এলেন না?
যদি সত্যি সত্যিই তৃণমূল কংগ্রেস এই রাজ্যে দুর্দান্ত ফলাফল করার জায়গায় থাকতো এবং সমস্ত এক্সিট পোল মেনে নিলাম গদি মিডিয়া তৈরি করা, তাহলে তারা এসে কিন্তু ছিঁড়ে খেতেন, কেননা তারা পরিষ্কার পালসটা তো বুঝতে পারতেন এবং তারা সেই পালসটা বুঝতে পারছেন বলেই কি আর চ্যানেলগুলোতে আসছেন না। কেননা এখন এসে যে কথা বলতে হবে, এক্সিট পোল ডিফেন্স করার যে কথা বলতে হবে, ভবিষ্যতে আর মুখ দেখানোর জায়গায় তারা থাকবেন না। এই জন্য কোনো চ্যানেল, নিজস্ব যে চ্যানেলগুলো যেখানে গিয়ে তারা অনেক কমফোর্ট ফিল করেন, সেখানেও তারা আসার সাহস করলেন না। ওই কোনো রকমের দুজন মন্ত্রীকে দিয়ে মুখ রক্ষার মতো একটা সাংবাদিক বৈঠক করে দেওয়া হলো, কিন্তু চ্যানেলে চ্যানেলে গিয়ে আর ডিফেন্ড করার মতো জায়গায় নেই। মুখপাত্ররাও এবার ভয় পেয়ে যাচ্ছেন এবং 4 জুনের পর আরও ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, সেই জন্য এখন থেকেই নিজেদের অন্তরালে নিয়ে চলে আসছেন। এইটা কিন্তু প্রশ্ন জাগাচ্ছে। প্রশ্ন নাম্বার 2 যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে গতকাল যে ইন্ডি জোটের বৈঠকটা হলো দিল্লিতে, সেইখানে তৃণমূল কংগ্রেস গেল না এবং তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধিও সেখানে পা রাখলেন না। এবার অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন শেষ দফার 9টি আসনের ভোট আছে এবং সেই জায়গা থেকে তারা যাবেন না। আমি মেনে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 9টি খুব গুরুত্বপূর্ণ আসন, সেখানে তারা ভোটের কাজে ব্যস্ত থাকবেন, তারা নিজেরা ভোট দেবেন, তারা যাবেন না, বেশ। কিন্তু এই দলের অনেকেই তো ছিল যাদেরকে সেখানে পাঠানো যেত, এই ডেরেক ওব্রায়েন, এই দোলা সেন, এই সুখেন্দু শেখর রায়, এরা তো সকলে রাজ্যসভার সাংসদ। লোকসভা ভোটের সঙ্গে এদের খুব একটা সম্পর্ক আছে, খুব একটা মাটিতে নেমে খেটেছেন এমন ইনফরমেশন তো আমার কাছে নেই, যদি আমি ভুল হই অবশ্যই কারেক্ট করে দেবেন। এদের কাউকে তো পাঠানো যেত। আচ্ছা, এদের কথা না হয় বাদ দিলাম, রাজ্যের বাইরেও বহু বহিরাগতকে ধরে এনে তো কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে রাজ্যসভায় পাঠানো হয়েছে। ওই সাকেত গোখলে, সুস্মিতা দেব, তারপর দিল্লির ভদ্রমহিলা আছেন সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের স্ত্রী সাগরিকা ঘোষ, এরা তো ছিলেন। সাগরিকা ঘোষ তো নিজে দিল্লিতে থাকেন, একজন কাউকে প্রতিনিধিকে পাঠানোই যেত। সাগরিকা ঘোষ কি কালকে কলকাতা বা অন্যান্য জায়গায় এসে ভোট সামলাচ্ছিলেন? আমার তো জানা নেই। তাহলে প্রতিনিধি হিসেবে কাউকে একজনকে তো পাঠানো যেত। এই পাঠানো যে হচ্ছে না, এটাকে ভোটের আড়ালে ভোটের ঢাল করে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে কি নিজেরা বুঝে গেছেন যে ভয়ঙ্কর রকম একটা খারাপ ফলাফল আসছে? ওইসব ইন্ডিজোটের করে আর কোনো লাভ নেই। বরং এই ইন্ডিজোট থেকে আমি যে দূরত্ব রাখছি, এটা একটা বার্তা শেষ দফার দিকগুলো থেকেই শুরু হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে আমাদের উপর যেন বড় কোনো আক্রমণ নেমে না আসে। দেখো, আমরা ইন্ডিজোটের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছি, ওদের সঙ্গে সম্পর্ক নেই, আমরা ইন্ডিজোটের বাইরে, প্রয়োজনে তোমাদের সমর্থন দেবো, এরকম একটা কোথাও বার্তা দেওয়ার চেষ্টা। কেন ইন্ডিজোটের বৈঠকে গেলেন না? যে ইন্ডিজোটের বৈঠক নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনিই নাকি নামটা দিয়েছেন, তিনিই নাকি এই জোটটা তৈরি করেছেন, এবং পশ্চিমবঙ্গের সিপিএম বা কংগ্রেসের সঙ্গে সম্পর্ক না থাকলেও দিল্লির যে সিপিএম কংগ্রেস আছে তাদের সঙ্গে তার সম্পর্ক আছে। যদি জোট সরকার তৈরি হয় সেখানে প্রয়োজনীয় তারা বাইরে থেকে সমর্থন দেবেন, ভেতর থেকে সমর্থন দেবেন, অনেক কথা শুনেছি। কেন কাউকে একজনকেও প্রতিনিধি সেখানে পাঠানো গেল না? তাহলে কি হাওয়াটা উল্টো বুঝে গেছেন, আর সেই জন্য ওই সব জায়গায় গিয়ে আর কোনো লাভ নেই? হতাশ, ভেতর থেকে হতাশা, আর এইসব জায়গায় যেতে ইচ্ছে করছে না। আমার প্রশ্ন নম্বর 3, আমার যে জায়গাটা সব থেকে অবাক লেগেছে, কালকে ভোট দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অন্যান্যবার ভোট দেওয়ার পর তাদের রিয়াকশান আমি দেখেছি, কালকেও দেখলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কথাবার্তা বললেন, হ্যাঁ আবহাওয়া ভালো আছে, গণতন্ত্রের উৎসবের মেজাজে ভোট হচ্ছে, গণতন্ত্রের উৎসব তৃণমূলের মানে কাছে কি আর সেটা বাস্তব কি সেটা সকলেই জানে, যাই হোক আমি প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু বিজেপিকে ছিঁড়ে খেয়ে ফেলবেন এরকম কোনো অ্যাটিটিউড দেখা গেল। এবং সবথেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়, ধরুন আমি ধরে নিচ্ছি প্রথম কথা ইন্ডিজোট ক্ষমতায় আসছে, তাহলে যে অ্যাগ্রেশনটা দেখা যেত সেটা দেখা গেল। আমি ধরে নিলাম ইন্ডিজোট সারা ভারতবর্ষে ফ্লপ করেছে, কংগ্রেস ফ্লপ করেছে, অন্যান্য রাজ্যে খারাপ ফলাফল হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দুর্দান্ত ফলাফল করছে। এবার এই জায়গা থেকেও কিন্তু তিনি ছিঁড়ে খেতেন, যেরকম আমরা 2021-এর পরে দেখেছিলাম যে বিজেপির বিরুদ্ধে সবথেকে কনফিডেন্ট মুখ, সবথেকে ভালো মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সারা দেশকে পথ দেখাবেন, এবং সেই জায়গায় যদি সত্যিই পশ্চিমবঙ্গে ভালো ফলাফল তৃণমূল করার মতো জায়গায় যেত, তারা কিন্তু বলতে শুরু করতেন, দেখুন আমাদের কাজটা আমরা করে দিয়েছি, এইখানে বিজেপি দাঁত ফোটাতে পারেনি, বাকি সারা দেশে কি হলো আর আমরা কি করতে পারি। সারা দেশকে এবার আমাদের আস্তে আস্তে সুযোগ দেওয়া উচিত, অন্য জায়গায় আমাদের এক্সপ্যান্ড করতে দেওয়া উচিত। এই ধরনের কোনো অ্যাগ্রেসিভ কথা যেটা 2021-এর পরে দেখেছিলাম, সেটা কি দেখা গেল? অর্থাৎ নিজেরাও বুঝে যাচ্ছেন যে সেই জায়গাটায় করার জায়গা নেই, সেই জায়গাটা বলার মতো জায়গায় নেই। এখানে নিজেদেরই মুখ বাঁচাতে পরবর্তীকালে 4 জুনের পরবর্তী সময়ে ব্যস্ত থাকতে হবে। এখন থেকে এইসব অ্যাগ্রেসিভ কথাবার্তা বলে আরও ল্যাজে গোবরে হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রশ্ন জাগছে সেখানে। 4 নম্বর যে অবজারভেশনটা আমার, সেটা হচ্ছে বিভিন্ন যে অনুপ্রাণিত চ্যানেল আছে, আমরা এখানে তো জানি যে বিভিন্ন টিভি চ্যানেল চলে, কোনোটাকে পিসির চ্যানেল, কোনোটাকে ভাইপোর চ্যানেল বলে অনেকেই লাগিয়ে দিয়েছেন এবং তার যথেষ্ট কারণ আছে, যারা দাগাচ্ছেন তাদেরকে আমি কোনো রকম দোষ দেখি না। যাই হোক, সেই সব অনুপ্রাণিত চ্যানেলও ডিগবাজি খেতে শুরু করে দিল। প্রাথমিকভাবে ওই কি একটা সংস্থার সমীক্ষা দেখানো হচ্ছিল যেখানে নাকি তৃণমূল কংগ্রেস 24টা আসন পাবে এবং বিজেপি 17টা আসন পাবে, এরকম দেখানো হলো। পরবর্তীকালে বিজেপির মুখপাত্ররাই বলতে শুরু করলেন যে এই যে সংস্থাটি আছে, এদের তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে এদের এদের ডেটা হাইলাইট করে দেখানো হয় এবং এটা নাকি আইপ্যাকের একটি সংস্থা যারা এদের হয়ে কাজ করে। এবং দেখুন এই যে জায়গাটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 33টা আসনে যখন ভোট হয়েছে তার মধ্যেই 23টা পেয়ে গেছে এবং শেষ দফায় 9টি আসনে প্রায় সবকটাই তারা জিতবেন। তাহলে 32-33টি আসন অবভিয়াসলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হিসেব অনুযায়ী পাওয়া উচিত। এমনকি তাদের যে আরেকজন মুখপাত্র যিনি তমলুক থেকে দাঁড়িয়েছেন, দেবাংশু ভট্টাচার্য, তিনিও বলেছিলেন যে 23 থেকে মিনিমাম কাউন্ট শুরু হবে, সেটা কোথায় গিয়ে 32, 33, 35-এ থামবে এখনই বলা যাচ্ছে না। বিজেপি এখানে কিচ্ছু করতে পারবে না, সিঙ্গেল ডিজিট পার্টি হয়ে যেতে পারে। কিন্তু সেই সব চ্যানেলগুলোও যখন দেখাচ্ছেন 24টা মতো তৃণমূল কংগ্রেস পাবে, তারা কিন্তু দেখাতে পারছে না ওই 30, 32, 35-এর ফিগার। তারা তো যদি আমি ধরেই নিই আইপ্যাকের সংস্থা হয়, তারা তো আরামসে দেখাতে পারতো যে 32টা 35টা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, অনেক বেশি জোশ পেতেন তৃণমূল কর্মীরা, তারা কিন্তু সেটা দেখাতে পারছেন না। এবং এইটা দেখানোর পর নিশ্চিতভাবে ওই অনুপ্রাণিত চ্যানেলগুলো বুঝেছেন যে এইটা কিন্তু বাস্তবের সঙ্গে মিলবে না এবং তারপরই সাথে সাথে তারা অন্য একটা সংস্থার সমীক্ষা দেখাচ্ছে যেটা কিন্তু বাকি সব সংস্থার সঙ্গে করা সমীক্ষার সঙ্গে মিলে যাচ্ছে, মানে ওই 23-25 রেঞ্জে বিজেপি। অর্থাৎ এই যে অনুপ্রাণিত চ্যানেলগুলো আছে, এরাও বুঝে যাচ্ছে যে 4ঠা জুনের পর কি হতে চলেছে এবং তাদের গায়ে যে পিসি ভাইপোর স্ট্যাম্পটা পড়ে গেছে, পিসি ভাইপোর অনুপ্রাণিত চ্যানেলের স্ট্যাম্পটা পড়ে গেছে, 4ঠা জুনের পর এই চ্যানেলগুলো থাকবে কিনা, তাদের টিআরপি থাকবে কিনা, সেইটা নিয়ে প্রশ্ন হয়েছে বলেই কি এই চ্যানেলগুলো এবার ডিগবাজি খেতে শুরু করে দিল। এবং সর্বশেষ যে জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে একদম ন্যারেটিভটা চেঞ্জ করার একটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যে এখানে এই যে ভোটটা হয়েছে এটা তো দিল্লির ভোট, নরেন্দ্র মোদীর মুখ দেখে সেখানে ভুল বুঝিয়ে বিজেপি ভোটটা করাচ্ছে। এখানে যাই হয়ে যাক, বাংলার কুর্সি কিন্তু এখনই বদলাচ্ছে না, বাংলার সরকার কিন্তু এখনই বদলাচ্ছে না। হ্যাঁ, কথাটা সত্যি, আবার সত্যি কি সেই প্রশ্নটাও থেকে যাচ্ছে, সেটা অন্য আলোচনার বিষয়। কিন্তু এই যে এতদিন বলা হচ্ছিল যে 42-এ 42 বিজেপি ফিনিশ, 2024 দিল্লির গদি থেকে মোদীকে বিদায় নিতে হবে, তাকে গুজরাটে প্যাক করে পাঠিয়ে দেওয়া হবে, ওইখান থেকে লালকেল্লায় গিয়ে পতাকা তুলবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে কথাগুলো ছিল সেই জায়গাটাকে কমপ্লিটলি ডিসকার্ড করে দিয়ে এটা বাংলার ভোট নয়, এটা দিল্লির ভোট, এই যে ন্যারেটিভটা তৈরি করার একটা আপ্রাণ চেষ্টা চলছে, তার মানে কোথাও গিয়ে এটা বার্তা দেওয়া হচ্ছে যে লোকসভা ভোট ঠিক আছে, বিজেপি কিছু করে নিয়েছে, বেশ কিছু আসন বেশি পেয়েছে হয়তো, কিন্তু বিধানসভা ভোটে আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হবেন, সেইখানে তৃণমূল কংগ্রেস তেরে ফুটে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে। অর্থাৎ কোথাও গিয়ে এই গণনার আগেই কি হারটা শিকার হয়ে যাচ্ছে এবং সেই জন্য এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা হচ্ছে যে এটা বাংলার ভোট নয়, এটা দিল্লির ভোট। এটাকে বাংলার ভোটের সঙ্গে বাংলায় তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, বাংলায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হচ্ছে, এই জায়গাটার সঙ্গে করবে না। দিল্লিতে গিয়ে তৃণমূল হয়তো সরকার করতে পারবে না, সেই জন্য এখন কিছু কমিশন দিয়েছে। এই যে ন্যারেটিভটা তৈরি করছে, এটা কি বডি ল্যাঙ্গুয়েজে হার স্বীকার করার জায়গা নয়? দেখুন, এক্সিট পোল আবারও বলছি, মিলবে কি মিলবে না, কার ঠিক হবে কার ভুল হবে, কতখানি কি কাছাকাছি থাকবে, সেটা 4ঠা জুন মোটামুটি দুপুর গড়ালেই স্পষ্ট হয়ে যাবে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু এই যে 5টা পয়েন্ট এলো আমাকে রীতিমতো ভাবাচ্ছে, সত্যিই কি এক্সিট পোলটাই বাস্তব হতে চলেছে, নাকি এক্সিট পোলের থেকেও ভালো ফল বিজেপি করবে এবং এক্সিট পোলে যে সংখ্যাটা তৃণমূলকে দেওয়া হয়েছে তার থেকেও খারাপ ফলাফল বাংলায় হতে যাচ্ছে, যেই কারণে এই 5টা কারণ উঠে আসছে। আপনাদের কি মনে হচ্ছে? সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস এবার বুঝতে পারছে যে আর কিছু করার নেই, এই যে এক্সিট পোল আসছে তার থেকেও খারাপ ফলাফল বাস্তবে হবে 4ঠা জুন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।